গণহত্যা চালাতে চুল পরিমাণ তারা দ্বিধা করে না। কিছুদিন আগে আপনারা জানেন একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের নেতৃত্বে একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতন একটা ৩৬ সেনা নামিয়ে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার যে একটা স্বাধীন রাষ্ট্র, হুগো সেভেজের দেশ ভেনেজুয়েলার দেশ, সেই দেশের রাষ্ট্রপতিকে শস্ত্রে তারা সেখান থেকে তারা তুলে নিয়ে গিয়েছিল এবং এল মাদুরোকে তারা তুলে নিয়ে এবং তাকে বন্দি করে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ নতুন সরকার ক্ষমতায় এসছেন। সরকারকে বলতে চাই, নিশ্চয়ই আমরা সবার সাথে মিত্রতা চাই, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনকারী, আমরা আন্তর্জাতিক সন্ত্রাসী, আন্তর্জাতিক কোন অপরাধী, এবং তাদেরকে নিশ্চয়ই নিঃশর্তভাবে আমরা সমর্থন জুগিয়ে যেতে পারি না। আমাদের জন্য উদ্বেগের কারণ হচ্ছে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকেরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকেন। আমাদের রেমিটেন্সের বড় প্রবাহ আমাদের এই দেশগুলো থেকে আসে। সুতরাং ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশি মর্মান্তিকভাবে তারা প্রাণ হারিয়েছেন। তাদের জন্য আমি গভীর শোক জানাই, পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানাই। আমরা এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় তাহলে বিদেশে আমাদের শ্রমশক্তির বাজার এটা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা আছে। এবং আমি সেদিক থেকে সরকারকে বলবো, আপনার মন্ত্রণালয়গুলো আমাদের দূতাবাসগুলোর সাথে যৌথভাবে কাজ করে কিভাবে আমাদের লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকরা তারা যেন নিরাপদে থাকেন সেটাকে নিশ্চিত করবেন। এক, আর তাদের পরিবারগুলো যারা এখন বিমান বন্ধ হয়ে যাবার জন্য যে লক্ষ লক্ষ শ্রমিক যাদের বিমানের টিকিট বন্ধ হয়ে গেছে, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, পরিবারে কান্নাকাটি শুরু হয়েছে, সরকারের উচিত হবে তাদের তালিকা করে তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদের পাশে তারা দাঁড়াবেন। রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এবং বিমান কোম্পানিগুলোর সাথে আলোচনা করে আমাদের লক্ষ লক্ষ শ্রমিকরা তারা যেন নতুন কোনো বিপদের মধ্যে না পড়েন এটাকে তারা নিশ্চিত করবেন। এবং আমি আশা করি সরকারি ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবেন। আমাদের উচিত হবে খুবই দ্রুত, যদি এটা চলতে থাকে আগামী কিছুদিনের মধ্যে আমাদের জ্বালানি সংকটও কিন্তু প্রকট হয়ে পড়তে পারে। এখন অশোধিত তেলের 23% হরমুজ প্রণালী দিয়ে আমাদের বাংলাদেশের এখানে আসে, কিন্তু যুদ্ধ যদি প্রলম্বিত হয় কেবল অশোধিত তেল নয়, গোটা আরব দুনিয়া যদি যুদ্ধের সঙ্গে জড়িয়ে যায়, আমাদের জ্বালানি সংকট, কর্মসংস্থানের সংকট, আমাদের বাণিজ্যের সংকট নতুন নতুন চেহারা নেবে। সরকারকে আমি বলবো আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সবার সাথে যোগাযোগ করে সম্পর্ক রেখে আমরা আমাদের শ্রমিকদের যেমন জীবন নিশ্চিত করব, একই সাথে এই যুদ্ধ আর না বাড়িয়ে অবিলম্বে যুদ্ধ যাতে শেষ করা যায় তার জন্য জাতিসংঘের উপরে চাপ তৈরি করে, নিরাপত্তা পরিষদে সেখানে চাপ তৈরি করে খুব দ্রুত অন্যায় যুদ্ধকে বন্ধ করতে হবে। আমরা এই ঘটনায় এদের কারো জাতিসংঘে এই পর্যন্ত এই ঘটনার কোনো উদ্যোগ, কঠিন কোনো নিন্দা, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এটা মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগে রাজা বাদশারা যুদ্ধ করতেন, যারা হেরে যেতেন তাদেরকে বন্দী করতেন, তাদেরকে জেলখানায় পড়তেন। কিন্তু 21শ শতাব্দীতে এটা যখন আমরা গণতন্ত্রের কথা বলি, মানবাধিকারের কথা বলি, আইনের শাসনের কথা বলি, তখন পৃথিবীর কোন দেশ, কোন প্রান্ত এই ধরনের বর্বরতাকে, এই ধরনের যুদ্ধবাজি তৎপরতাকে কেউ আমরা সমর্থন করতে পারি না। এবং এই ঘটনা যদি চলতে থাকে এদের লক্ষ্যটা হচ্ছে এরা ইতিমধ্যে আরব দুনিয়াকে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে। আরব দুনিয়ার এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে তারা লাগিয়ে দিয়েছে এবং গোটা লক্ষ্যটা হচ্ছে গোটা গালফ স্টেটগুলোতে, আরব দুনিয়াতে, মধ্যপ্রাচ্যে মার্কিন এবং ইসরায়েলের নেতৃত্বে নতুন যে অশুভ জোট, নতুন যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী যে জোট তারা গড়ে তুলেছে, এদের লক্ষ্য হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যে তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য নিয়ে বাস্তবে তারা আগ্রাসী ভূমিকায় এখন তারা অবতীর্ণ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন ইসরায়েল ইতিমধ্যেই তার রাজনৈতিক ভূখণ্ড, তার সীমানা বৃদ্ধি করবার উদ্যোগ গ্রহণ করেছে। 67 সালের যুদ্ধের মধ্য দিয়ে মিশরের অঞ্চলের একটা বিশাল সেখানে গাজা হাইটসকে তারা দখল করে নিয়েছিল।
এর পরবর্তীকালে যখনই নতুন নতুন করে ইসরায়েল যুদ্ধ করে, লক্ষ্যটা থাকে ইসরায়েলের সীমানাকে বৃদ্ধি করা। এবার যারা তৎপরতা শুরু করেছে, আমি আশঙ্কা করি লেবানন, এমনকি জর্ডানের একটা অংশ, পার্শ্ববর্তী দেশের বিভিন্ন অঞ্চল ইসরায়েলে নতুন করে দখলদারিত্ব কায়েম করে তার রাজনৈতিক ভূখণ্ডকে সীমানাকে তারা বৃদ্ধি করতে চায়। তার মানে একটা দখলদারিত্ব, একটা আধিপত্যবাদী, একটা কর্তৃত্ববাদী ক্ষমতা নিয়ে ইসরায়েল সেখানে কাজ করছে। লক্ষ্যটা হলো আরব দুনিয়ার তেল সম্পদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আরব দুনিয়ার যে খনিজ সম্পদ তার উপরে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, একই সাথে সেখানকার ব্যবসা বাণিজ্য, সেখানকার শিল্প প্রতিষ্ঠান, এমনকি সেখানে সেবামূলক যে প্রতিষ্ঠান সেগুলোর উপরে বহুজাতিক কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ সেখানে প্রতিষ্ঠা করা। এই হচ্ছে তাদের লক্ষ্য। গোটা আরব দুনিয়াকে এইভাবে আজকে তারা তাদেরকে নত জানু অঞ্চল হিসেবে তারা গড়ে তুলতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, জাতিসংঘের মতন প্রতিষ্ঠান যাকে আমরা গড়ে তুলেছি, তারা অন্যায় যুদ্ধের ব্যাপারে হস্তক্ষেপ করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, নিষেধাজ্ঞা জারি করবে, কিন্তু এ পর্যন্ত আমরা দেখেছি জাতিসংঘ এদের ব্যাপারে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভেটো প্রয়োগ করে তখন জাতিসংঘ আঙ্গুল চোষা ছাড়া এদের অন্য কোনো কাজ এ পর্যন্ত আমরা কিন্তু লক্ষ্য করিনি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই হামলা আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে। ইরানের যে হামলা, এই হামলা শুধু ইরানের উপরে হামলা না, এটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে হামলা, একটা জনগোষ্ঠীর উপরে হামলা, একটা জনগোষ্ঠীর বর্তমান এবং ভবিষ্যৎকে ধ্বংস করবার নীল নকশা হিসাবে এই হামলা চালানো হয়েছে। হ্যাঁ, ইরানের শাসন নিয়ে অনেকের প্রশ্ন আছে। কদিন আগে ইরানে বিরাট গণ আন্দোলন হয়েছে, গণবিক্ষোভ হয়েছে, গণ অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল। ইরানের বর্তমান শাসকরাও সেখানে প্রায় 5,000 মানুষকে তারা হত্যা করেছিলেন। এই ঘটনাগুলো আমরা জানি, কিন্তু ইরানের মানুষ ঠিক করবে ইরানের এই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে জনগণ ক্ষমতা থেকে অপসারিত করবেন, নাকি ইরানের মানুষ নতুন গণ আন্দোলন গণসংগ্রামের মধ্য দিয়ে মানুষ তাদের ভাগ্য নির্ধারণ করবে। ইরানের সরকার কি হবে, রাজনৈতিক কাঠামো কি হবে, দেশের রাজনৈতিক আদর্শ কি হবে, ইরানের জনগণই একমাত্র এটাকে তারা নির্ধারণ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইসরায়েল বলি, পৃথিবীর কোন পরাশক্তি অন্য দেশের ভবিষ্যৎকে কেউ কিন্তু নির্ধারণ করতে পারে না। এটাকে যদি অনুমোদন করতে থাকে ভবিষ্যতে বাংলাদেশের মতন কোন দেশ, ছোট কোন দেশ, উন্নয়নকামী কোন দেশ, শান্তিপূর্ণ কোন দেশ বাস্তবে কেউ কিন্তু নিরাপদ নাই। প্রত্যেকের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা গুরুতর বিপন্ন হওয়ার মুখে পড়বে। স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে যদি মিলিটারি 36 সেনা পাঠিয়ে রাতের অন্ধকারে যদি আপনি তুলে নিয়ে যেতে পারেন, তাহলে পৃথিবীর কোন ছোট দেশ, কোন মুক্তিকামী দেশ, স্বাধীন কোন দেশ কেউ কিন্তু কার্যত আর নিরাপদ নয়। সেজন্য আমরা বলেছি বাংলাদেশ সরকারের উচিত হবে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো। ইরানের জনগণের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা আমাদের সংহতি জানাই। ইরানের মুক্তিকামী মানুষ, স্বাধীনতা সার্বভৌমত্বকামী যে মানুষ, সেই মানুষের প্রতি আমরা সমর্থন ব্যক্ত করি। বাংলাদেশের 18 কোটি মানুষ কেবলমাত্র ধর্মীয় কারণে আমরা সমর্থন করছি না, আমরা করছি একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম দেশকে কোনোভাবে কোন পরাশক্তি কোন দেশ এভাবে আগ্রাসন চালিয়ে দখলদারিত্বের অভিযান করে, সামরিক অভিযান করে কেউ আজকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। হেগে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে, তারা যে যুদ্ধ অপরাধ করে চলেছে, যুদ্ধ অপরাধের দায়ে তাদেরকে মামলা করে হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওদেরকে আজকে বিচারের আয়োজন করা দরকার। সারা দুনিয়ার কোটি কোটি শান্তিপূর্ণ মানুষ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া, আমার এখানে পৃথিবীর নানা প্রান্তের মানুষ, কোটি কোটি মানুষ আজকে রাজপথে নেমে এসছেন। ভবিষ্যৎ হচ্ছে এই শান্তিকামী মানুষের যে প্রতিবাদ, প্রতিরোধগুলোকে, তার দেয়ালটাকে আরো শক্তিশালী করতে হবে। আপনারা খেয়াল করবেন, আরেকটা লক্ষ্য আছে। লক্ষ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশকে সামাল দিতে পারছে না। আগামী নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এবং কংগ্রেস নির্বাচন হবে। সে সিনেট এবং কংগ্রেস নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা
50% কমে নেমে এসছে। এখন যুদ্ধ বাঁধিয়ে একটা উন্মাদনা তৈরি করে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করে সে আগামী নভেম্বরের নির্বাচনে জিততে চায়। একটা দূরবর্তী লক্ষ্য সম্ভবত এটা। আর ইসরায়েলের নেতানিয়াহু তার গদি অনেকদিন ধরে টলটলায়মান। একটা যুদ্ধ পরিস্থিতি থাকলে নেতানিয়াহু যুদ্ধচক্র সে তার ক্ষমতাকে সে টিকিয়ে রাখতে চায়। আপনারা খেয়াল করবেন, পাকিস্তানকে উস্কানি দিয়ে এভাবে সাম্রাজ্যবাদীরা যেভাবে আফগানিস্তানে নতুন ভাবে তারা সেখানে যুদ্ধ শুরু করেছে। এটা অবিশ্বাস্য ঘটনা। পাকিস্তান এখন আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। যে আফগানিস্তানের তালেবানদেরকে পাকিস্তানিরা মদত দিয়েছে, তাদেরকে রসদ জুগিয়েছে, তাদেরকে ট্রেনিং দিয়েছে এই তালেবানদেরকে, এখন তাদের বিরুদ্ধে মার্কিন মদদে নতুন ভাবে পাকিস্তান এখন যুদ্ধ ঘোষণা করেছে। লক্ষণগুলো ভালো না। গোটা অঞ্চলের লক্ষ্যটা হচ্ছে গোটা অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন এ অঞ্চলে তারা নতুন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে এ অঞ্চলে নেতৃত্ব দায়ী কর্তৃত্ব তারা পালন করবে। এ অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, এ অঞ্চলের সব ভবিষ্যৎ এরা নির্ধারণ করতে চায়। আত্মমর্যাদা সম্পন্ন কোন মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন কোন দেশ কোনোভাবে এটাকে কেউ কিন্তু বরদাস্ত করতে পারে না। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ইরাকে যখন এরা হামলা করেছিল, যখন ইরাকে দখলদারিত্ব করেছে, তখন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইরানের জনগণের পক্ষে দাঁড়িয়েছি। ফিলিস্তিনে তারা যখন গণহত্যা চালায়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ফিলিস্তিনি ভাইদের পক্ষে সর্বস্ব উজাড় করে আমরা দাঁড়িয়েছি। এখন ইরানে যখন হামলা চালিয়েছে, যে কোনো প্রান্তে যে কোনো অন্যায় যুদ্ধ, অন্যায় আগ্রাসন, ইরানে হোক, ইরাকে হোক, ফিলিস্তিনে হোক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এদেশের মানুষের, আমাদের মানুষ মুক্তিকামী মানুষ, শান্তিকামী মানুষ, কিন্তু এই মানুষ কোনো অন্যায় যুদ্ধের কোনোভাবে সমর্থন হতে পারে না। সুতরাং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইরানের জনগণের পক্ষে আছে, এদেশের মানুষ ইরানের জনগণের পক্ষে আছে। আমরা নতুন ভাবে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নেতৃত্বে নতুন ভাবে গোটা আরব দুনিয়ার মানচিত্র পরিবর্তন করবার এদের যে পায়তারা, এই পায়তারা কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না। চলুন আমরা সেখানে যার যার জায়গা থেকে সংগঠিত হই, প্রতিবাদ করি, সরকারগুলোকে বাধ্য করি প্রয়োজনে প্রতিবাদ করবার জন্য। আমরা আমাদের জায়গা থেকে সারা দুনিয়ার শান্তিকামী মানুষকে বলবো একসঙ্গে ঘুরে দাঁড়ান। কারণ মানুষের শক্তির কাছে কোন পারমাণবিক শক্তি, কোন বৃহৎ শক্তি, কোন সুপার কোন শক্তি মানুষের শক্তির কাছে দাঁড়াতে পারে না। সেটা আমরা প্রমাণ করেছি। আমি আশা করি বাংলাদেশের মানুষের এই সংহতি আকুতিটা আমরা সেখানে পৌঁছে দেব এবং প্রয়োজনে যদি চলতে থাকে আমরা আবার দেশের লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে প্রয়োজন বলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। তারা ইরানে তারা সর্বাত্মক সামরিক হামলা চালিয়েছে। এই হামলা প্রথম দিনেই এই হামলা চালিয়ে তারা ইরানের কাছে সেখানে একটা স্কুলে তারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। ১.৫ শতাধিক স্কুলের কিশোর ছাত্ররা তারা সেখানে নিহত হয়েছেন। ইতিমধ্যে হাজারের উপরে নিহতের সংখ্যা ছাড়িয়েছেন। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনি তিনি নিহত হয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, তার স্মৃতির প্রতি আমরা আমাদের সম্মান জ্ঞাপন করি। বন্ধুরা, আমি আজকের সমাবেশ থেকে আজকের এই ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যে যৌথ সামরিক হামলা, এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। সকল আন্তর্জাতিক রীতিনীতি বিধিবিধান লঙ্ঘন করে তারা আজকে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে তারা যে হামলা আক্রমণ চালিয়েছে, এটা বাস্তবে এক ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃত্বে বাস্তবে দুনিয়াব্যাপী তারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালু করেছে, ইরানের সর্বশেষ এই যৌথ হামলা, এটা তার সর্বশেষ একটা বহিঃপ্রকাশ। কোন স্বাধীন দেশকে, কোন সার্বভৌম কোন দেশকে এভাবে কোন পরাশক্তি কোন হামলা আক্রমণ করতে পারে না। এবং আজকে তারা লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ইরানের
সেখানে সরকারকে পরিবর্তন করানো, তারা এটার নাম দিয়েছে রেজিম চেঞ্জ করা। তোমরা সরকার পরিবর্তনের কে? তোমরা ইরানের মানুষ নির্ধারণ করবে ইরানে কারা দেশ চালাবে, কারা সরকার পরিচালনা করবে। তোমরা আটলান্টিক মহাসাগর পার হয়ে এবং সেখানে প্রায় 8,500 কিলোমিটার পার হয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে হামলা আক্রমণ, এটা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবে বুড়ো আঙ্গুল দেখানোর সামিল। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তারা এখনো পর্যন্ত হামলা আক্রমণ তারা অব্যাহত রেখেছে। কারণটা হচ্ছে তারা বলবার চেষ্টা করছে ইরানের পরমাণু যে শক্তি, সেই শক্তিকে তারা দুর্বল করতে চায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে তারা লক্ষ্যবস্তু হিসাবে তারা নির্ধারণ করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইরান বারবার ঘোষণা দিয়েছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পারমাণবিক স্থাপনা তারা তৈরি করেছে। কিন্তু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে তারা যখন পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে তারা যখন গড়ে তুলেছে, তখন আত্মরক্ষার জন্য ইরান কেন, আরবের যে কোনো দেশের অধিকার আছে সেখানে পরমাণু শান্তিপূর্ণ ব্যবহার, প্রয়োজন বোধে পরমাণু অস্ত্রের সেখানে অধিকার সেখানে তারা অর্জন করতে পারে। এবং একই সাথে লক্ষ্য হচ্ছে তারা এই যে হামলা আক্রমণ, এটা কোনো বিচ্ছিন্ন কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এর আগেও তারা কিছুদিন আগে একইভাবে ইসরায়েলকে দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা শীর্ষ পর্যায়ে অনেক নেতৃবৃন্দকে হত্যা করেছে, সামরিক কমান্ডারদেরকে হত্যা করেছে। এবং এইভাবে জাতিসংঘ বাস্তবে একটা ছোট জগন্নাথ হয়ে বসে আছে। এসব হামলা আক্রমণের বিরুদ্ধে জাতিসংঘ এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। নিরাপত্তা পরিষদে বসে সেখানে ভেটো প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বাস্তবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই তারা গ্রহণ করতে পারে না। এদের লক্ষ্যটা হচ্ছে গোটা আরব দুনিয়াকে তাকে ভেঙে দেওয়া। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে পর্যন্ত এই মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল কিভাবে তারা গাজা উপত্যকায় তারা গণহত্যা চালিয়েছে। এই একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয়েছিল মার্কিনের মদদে, পশ্চিমা দুনিয়ার মদদে। ইসরায়েলের নেতানিয়াহুর যে যুদ্ধবাজ, তার নেতৃত্বে তারা লক্ষাধিক তারা গাজার ফিলিস্তিনের শান্তিপূর্ণ মানুষকে হত্যা করেছে, 70,000-এর বেশি শিশুকে হত্যা করেছে, নারী পুরুষকে হত্যা করেছে, হাসপাতালগুলো গড়িয়ে দিয়েছে, স্কুল প্রতিষ্ঠান কলেজগুলোকে গড়িয়ে দিয়েছে। জাতিসংঘকে এর বিরুদ্ধে আমরা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। তার পশ্চিমা মিত্রদেরকেও এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে দেখেনি। যখন একটা লাইভ জেনোসাইড চলছে, যখন লাইভ একটা গণহত্যা চলছে, তখন যারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, এই হত্যাযজ্ঞ গণহত্যা বন্ধে আমরা তাদের এ পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করিনি। তার মানে কি, এদের গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা চূড়ান্ত ভণ্ডামিতে পর্যবেসিত হয়েছে। এদের গণতন্ত্র পৃথিবীর এক এক মহাদেশে এক এক ধরনের। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে এরা যখন বলতে চায় গণতন্ত্রের কথা বলে, আমরা হয়তো এটাকে সমর্থন করি।